গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষা নিকেতন। এখানে সমস্ত রকম ক্লাসের একদম মাধ্যমিক এবং মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক যাবতীয় ভূগোলের সমস্ত ক্লাস এই চ্যানেলে দেখানো হয় এবং প্র্যাকটিক্যালও ভালো করে দেখানো হয় যারা মানে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য হলো। ঠিক আছে, তো আজকে আমাদের বিষয় হচ্ছে মাধ্যমিক মানে ক্লাস 10-এর হিমবাহ নিয়ে আমাদের যে চ্যাপ্টারটা চলছিল, আজকে তার আরেকটা ক্লাস। সেটা কি না, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাসটা হতে চলেছে। তো কেউ স্কিপ করবে না, ভালো করে সবাই বুঝবে। ক্লাসটা আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ঠিক আছে, তো খুব মজার বিষয় এবং এটা বুঝে গেলে খুবই সহজ। মানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে সমস্ত ভূমিরূপগুলো আছে, তোমাদের পরীক্ষার সময় যদি এরকম প্রশ্ন আসে, যেটা এবারে মাধ্যমিকের জন্য মানে 2025 সালের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা একবার তোমরা ভালো করে একবার বুঝে নেবে। বুঝে গেলে খুবই সহজ, কিচ্ছু নেই এটার মধ্যে। ঠিক আছে, তো তোমরা চলো আজকে ক্লাসটা এইভাবে শুরু করা যাক। তো হিমবাহের ক্ষয়কার্য এই মানে কী কী ভূমিরূপ গঠিত হয় সেটা জানবার আগে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে, যে হিমবাহ ক্ষয় করে কোন কোন প্রক্রিয়ায়। ঠিক আছে, ক্ষয় করে কোন কোন প্রক্রিয়ায়, এর দুটো মাত্র প্রক্রিয়া। তোমার নদীর কাজের ক্ষেত্রেও তোমরা পড়েছিলে, সেরকম হিমবাহেরও দুটো মাত্র প্রক্রিয়া আছে, এটা তোমরা একটু মনে রাখবে। একটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া, একটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া, আর 2 নম্বর হচ্ছে উৎপাটন, যেটাকে প্লাকিং বলা হয়। প্লাক মানে কি, উপড়ে ফেলা, সেটা হচ্ছে উৎপাটন। এটা তোমরা নদীর কাজে পাওনি, কিন্তু অবঘর্ষটা তোমরা পেয়েছিলে। অবঘর্ষটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। যারা দেখোনি আমার নদীর ক্লাসটা, মানে আমার প্লে লিস্টে আছে, একবার দেখে নেবে অবঘর্ষ বলতে কি। তাও আমি একবার সংক্ষেপে বলে দেবো। তো প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে উৎপাটন জিনিসটা কীরকম। উৎপাটন মানে কি বললাম, প্লাক করা। প্লাক মানে তোলা, মানে উপড়ে নেওয়া, সেটাকে আমরা প্লাক বলি। অনেকে তোমরা বলে যে ভ্রু প্লাক করেছে, অনেকে প্লাগ বলে। প্লাগ নয় কথাটা, প্লাক মানে ভ্রুগুলোকে উপড়ে ফেলা হয়। ঠিক আছে, সেরকম ধরো কোনো গাছকে তুমি উপড়ে ফেলছো, সেটাকে বলা হয় প্লাক। মানে বানানটা হচ্ছে PLUCK। ঠিক আছে, উৎপাটন মানে প্লাকিং। তাহলে কী বুঝলাম, উপড়ে নেওয়া। তাহলে মনে করো এরকম একটা পথ, সেখানে মানে হিমবাহ হয়তো যাচ্ছে। ঠিক আছে, এরকম একটা হিমবাহ মনে করো প্রবাহিত হচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, বুঝতে পেরেছ? এবার যেতে যেতে এর মধ্যে যে সমস্ত নুড়ি কাঁকড় আছে বা শিলাচূর্ণ আছে, তাহলে কি হবে, যাওয়ার সময় সেই বরফের সঙ্গে সেগুলো মিশে যায়। হ্যাঁ, সেগুলো মিশে গিয়ে কি হয়, বরফ মানে এই বরফের চাঁইটা যখন স্থান পরিবর্তন করে, মানে এর উপর দিয়ে যখন চলে, যখন এখানে পার করে এরম জায়গায় চলে আসে, তখন কি হয়, এই শিলাখণ্ড যা আছে সেগুলোকে একদম উপরে নিয়ে একদম হিমবাহের গায়ের সঙ্গে লাগিয়ে নেয়। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্লাকিং বা উৎপাটন বলা হয়। আর যেটা অবঘর্ষ, এর মধ্যে যে সমস্ত শিলাগুলো রয়ে গেল, এবার যখন হিমবাহ চলতে শুরু করে, তখন এইগুলো কি করে, এই আমাদের যে তলদেশটা আছে, এই ভূমিরূপ মানে ভূমির যে ভূপৃষ্ঠটা যেটা আছে, এর উপর দিয়ে যখন যায়, তখন এখানে যে লেগে থাকা যে শিলাখণ্ডগুলো আছে, এগুলো এই ভূমির ওপরে মানে ঘর্ষণ করে, যেতে যেতে মানে ঘষা খায়। তার ফলে কি হয়, এইটাকেও ক্ষয়ীভূত করে, মানে এটাকেও ক্ষয় পাইয়ে দেয়, মানে আমাদের ভূমিরূপটাও নিচের দিকে এরকম ঢালু হয়ে যায়। তো এইটাকে বলা হচ্ছে অবঘর্ষ। আর যেটা উৎপাটন, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে এবার এই যে শিলাচূর্ণগুলো যেগুলো হয়, এগুলো এবার তৈরি হয় কীভাবে, এটা একটা মজার বিষয়। যেহেতু তোমার হিমবাহ জানো যে আমাদের কোথায় হয় না, যেখানে সারা বছর তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, সেসব জায়গায় হিমবাহগুলোকে আমরা দেখতে পাই। এবার মনে করো যে এরকম একটা শিলাখণ্ড আছে, যার মধ্যে ধরো এরকম কিছু ফাটল রয়েছে। এবার এই ফাটলের মধ্যে দিনের বেলা কি হয়, মানে রোদের তাপে ধরো কিছু মানে বরফ গলা জল এসে এই ফাটলের মধ্যে ধরো ঢুকে গেছে, এর মধ্যে ঢুকে গেছে। এবার রাত্রিবেলা যখন মানে সূর্য ডুবে যাওয়ার পরে তাপমাত্রা কমতে শুরু করে, যখন তাপমাত্রা আবার হিমাঙ্কের নিচে চলে যায়, তখন কি হয়, এই জলটাই বরফে পরিণত হয়ে যায়। আর যখন বরফে পরিণত হয়ে যায়, বরফের ধর্ম তোমরা নিশ্চয়ই জানো, ভৌতবিজ্ঞানে পড়েছো, যে জল থেকে যখন বরফ তৈরি হয়, তখন সেটা কিন্তু আয়তনে বেড়ে যায়। এবার যখন এটা আয়তনে বাড়বে, সঙ্গে সঙ্গে কী হবে, তখন এই মানে চারপাশে খুব চাপ দেবে, এদিকে চাপ দেবে, এদিকে চাপ দেবে। চাপ দিলে কী হবে, তখন শিলাখণ্ডগুলো
এরকম ফাটল তৈরি হয়ে যায়, আরও ফেটে যায়, ফেটে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক আছে, এবার এর উপর দিয়ে যখন হিমবাহ প্রবাহিত হবে তখন এই চূর্ণ বিচূর্ণ যে পাথরের খণ্ডগুলো রয়ে গেল তখন হিমবাহের সঙ্গে এগুলো লেগে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের অবঘর্ষের উৎপাটন, এইটুকুই ব্যাস, আর কিছু না। পরীক্ষার সময় দিলে 2 নম্বর 1 নম্বর যাই দিক তোমরা এগুলো লিখে নেবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা মেন কোর্সে চলে আসি। সেটা কি না, আমাদের হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এবার তোমরা পদ্ধতিটা জেনে নিলে মানে কীভাবে ক্ষয়টা করে। এবার এই ক্ষয়ের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো মানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো মানে ভূমিরূপ, সেগুলোকে নিয়ে আমি বোঝাবো। তো প্রথমে চলে এসো বার্গসুন্ড। ঠিক আছে, যেটাকে বার্গসুন্ড বলা হয়, বার্গসুন্ড, এই বার্গসুন্ড এটাকে এবার খালি বুঝে নাও, খুব সহজ জিনিস, কিচ্ছু না, একটু ভালো করে বুঝলেই তোমরা সব পারবে। মনে করো এরকম একটা পর্বত রয়েছে। ঠিক আছে, একটা পর্বত রয়েছে আর এইদিকে আমাদের এরমভাবে রয়েছে এদিকটা। এবার কি হয়েছে, এই মানে পর্বতে জানো তো মানে তুষারপাত হয়, এই তুষারের ফলে মনে করো এরকম জায়গাগুলো জুড়ে একটা বরফের পুরো মানে একটা এরকম তোমার চাঁই তৈরি হয়েছে। এবার যখন বরফটা দিনের পর দিন এরপরে আবার বরফ পড়ছে, তুষারপাত হচ্ছে, তুষারপাতের ফলে কি হয় মানে এরা আস্তে আস্তে আয়তনে বাড়তে শুরু করে। এবার যখনই বাড়তে শুরু করবে তখনই কিন্তু অভিকর্ষের টানে কিন্তু নিচের দিকে এবার গড়াতে শুরু করবে। এবার যখন অভিকর্ষের টানে যখন এই বরফ চাঁইটার উপর যখন টান ধরবে তখন কি হয় দেখো, বিশেষ করে এই জায়গাটা মানে যেখানটা একদম পর্বতের সঙ্গে জুড়ে আছে, এইখানটা থেকে টোটাল চাঁইটা যখন ছেড়ে এবার নিচের দিকে নামতে যাবে তখন এই জায়গাটা একটা বড় ফাটল তৈরি হবে। হ্যাঁ, এরকম বড় ফাটল তৈরি হবে, মানে পর্বতের যে মানে শরীরটা মানে গা সেখান থেকে এটা ছেড়ে যাবে। তো ছেড়ে গেলে কি হবে, এইখানটা দেখো একটা বিশাল একটা গর্ত তৈরি হচ্ছে। হ্যাঁ, একটা বিশাল একটা গর্ত তৈরি হচ্ছে, এইটাকে বলা হচ্ছে বার্গসুন্ড। কি বলে এটাকে? বার্গসুন্ড। ব্যাস এইটুকুই। আচ্ছা, এবার যখন এই হিমবাহ যখন তৈরি হয়েছে এটা মনে করো একটা সমতল পৃষ্ঠ। এবার যখন এখান থেকে ছেড়ে যখন এবার মানে বেরিয়ে নিচের দিকে নামতে শুরু করবে, নামার সঙ্গে দেখা গেল যে মনে করো যে এরকম জায়গাটা খুব হয়তো এই যে ঢালটা, এই ঢালটা মনে করো খুব অসমতল। ঠিক আছে, এই জায়গাটা হয়তো খুব অসমতল। এবার যখন এই ঢালটার উপর দিয়ে যাবে তখন যেতে যেতে যেহেতু অসমতল এবার একটা বরফের মানে চাঁই মনে করো ওই অসমতল পৃষ্ঠের উপর দিয়ে যাচ্ছে, তখন যেতে যেতে কী হবে, জিনিসটা দুলবে, আর দুললে কী হবে এর মধ্যে এরকম ফাটল তৈরি হবে, এরকম ক্র্যাক তৈরি হবে, যেগুলো আমাদের হাতের আঙ্গুলের মতো দেখতে হয়। ঠিক আছে, তখন এইগুলোকে বলা হচ্ছে ক্রেভাস। এগুলোকে বলা হচ্ছে ক্রেভাস। এবার অনেকগুলো যখন এরকম ফাটল তৈরি হবে তখন সেটাকে বলা হবে ক্রেভাসেস। হ্যাঁ, তখন সেটাকে ক্রেভাসেস বলা হবে, প্লুরাল নাম্বারে এটা করা হয় আর কি। বুঝতে পেরেছ? তাহলে একটা হিমবাহ তৈরি হলো, এবার যখন সে ভারী হয়ে যায় অভিকর্ষ টানে নিচের দিকে যেতে শুরু করবে। তাহলে যদি মনে করো আমার পেনটা এরকমভাবে লেগে আছে, যখনই এবার এর টান পড়বে তখন কী হবে, পেনটা আমার হাতের থেকে আস্তে আস্তে ছেড়ে যাবে। এই ছেড়ে গেলে তখন কী হচ্ছে দেখো, এরকম জায়গাটা একটা ফাঁক তৈরি হচ্ছে, মানে বরফের সঙ্গে পর্বতের মধ্যে একটা ফাঁক তৈরি হলো, এই ফাঁকটাকেই বলা হচ্ছে বার্গসুন্ড। এবং এটা যখন চলতে যখন কোনো অসমতল ভূমির উপর দিয়ে যাবে তখন এর মধ্যে একটা অসম একটা টান তৈরি হবে, আর টান তৈরি হলে কি হবে, এর মধ্যে অনেকগুলো ফাটা দাগ তৈরি হয়ে যাবে। এই ফাটা দাগগুলোকে বলা হচ্ছে ক্রেভাস। আর যখন অনেকগুলো তৈরি হবে এরকম ফাটল সেটাকে বলা হচ্ছে ক্রেভাসেস। এটা কিন্তু হিমবাহের মধ্যে হচ্ছে, এটা কিন্তু ভূমিরূপের মধ্যে হচ্ছে না। ঠিক আছে, এটা হিমবাহের মধ্যে হচ্ছে, মানে সম্পূর্ণ বরফের চাঁয়ের মধ্যে হচ্ছে ক্রেভাসেসটা। আর এটা যেটা হচ্ছে এটা তোমার পর্বত গাত্র আর হিমবাহের মধ্যে যে ফাঁকটা তৈরি হলো প্রথম, সেইটাকে বলা হচ্ছে বার্গসুন্ড। এবার এই ক্রেভাসেসগুলো খুব বিপজ্জনক হয়, বা এই বার্গসুন্ডগুলো খুব বিপজ্জনক হয় কেন না, ধরো কন্টিনিউ ধরো তুষারপাত হচ্ছে, তখন তুষারপাত কী হবে, হতে দেখা যাবে যে এরকম বরফের সঙ্গে একটা বরফ লেগে তোমরা জানো যে দুটো বরফকে যদি পাশাপাশি রেখে টিপে ধরো সঙ্গে সঙ্গে সেটা কিন্তু জুড়ে যাবে, তাই তো? এরকম ধরো এবার আস্তে আস্তে বরফপাত হয়ে একটা বরফ আর একটা বরফের সঙ্গে লেগে এরকম একটা চোরা বালির মতো
এবং চোরা একটা বরফের স্তর তৈরি করবে, মানে ওপরটা শুধুমাত্র ওপরে একটা হালকা একটা স্তর দিয়ে ঢাকা পড়ে যায়। ঠিক এখানেও তাই, এরকম একটা হালকা স্তরে এরকম ঢাকা পড়ে যায় শুধু এরকমভাবে ওপরটা। এবার কি হয়, কোনো পর্বতারোহী যখন এর ওপর দিয়ে যেতে শুরু করবে তখন কি হবে, যখন এখানে পা দেবে তখন সে একদম নিচেই তলিয়ে যাবে। ঠিক আছে, সে চোরা বালির মতো আর কি, একদম গভীরে গিয়ে চলে যায়। এবং যারা চলে যায় তারা তো জানো যে তারা বেঁচে ফিরতে পারে না, এতটাই গভীর থাকে, তাদেরকে উদ্ধার করাও সম্ভব হয় না। এবং তাদের বডিটা কিন্তু সম্পূর্ণ, যদি তুমি আজ থেকে 100 বছর পরেও যদি তুমি কেউ খুঁজে পায়, একই রকম থেকে যাবে, কারণ বরফে জানো যে কোনো কিছু জিনিস নষ্ট হয় না। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু খুব ভয়ঙ্কর, মানে বিশেষ করে পর্বতারোহীদের জন্য। মানে তোমার যেমন, তোমরা একটা উদাহরণ দিয়ে তোমরা ভালো বুঝতে পারবে, দেখবে গরমকালে তোমরা তো বরফমালাই যেটা খায়, মানে বিক্রি হয় দেখবে, মানে ট্রেনে বা আমাদের গ্রামেও বিক্রি হয়, কাপে করে দেয়, যে পাইপটা করে মানে টানার জন্য দেয়, সেই পাইপটা তুমি ঢোকাবে সেটা কিন্তু স্মুথলি ঢুকে যাবে, তাই না? কারণ সেগুলো কি ঝুরঝুরে বরফ। আর যদি তোমাকে ফ্রিজ থেকে একটা সলিড বরফ দেওয়া হয়, সেটা যদি পাইপ ঢোকাতে বলা হয় তুমি ঢোকাতে পারবে না, তাই না? কারণ ওটা সলিড। কিন্তু এখানে যেগুলো হয় সেরকম ঝুরঝুরে বরফের মতো জমা হয়ে থাকে, যেই কেউ পা দেবে সাট করে নিচে চলে যায়। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমাদের দুটো জিনিস হয়ে গেল, একটা বাকসুন্ড, একটা হচ্ছে ক্রেভাস। বোঝা গেল তো? বেশ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো জানবো সেটা হচ্ছে অ্যারেট। অ্যারেট বা এরিটিও বলা হয়। অ্যারেট বা এরিটি, এটা কীরকম, এটা পয়েন্ট করছি আমি, অ্যারেট। আচ্ছা, এবার মনে করো আমি একটা এরকম পর্বত আঁকলাম, একটা বড় পর্বত এটা। আচ্ছা, এবার কি হয়, মনে করো মানে এই দিক দিয়ে একটা হিমবাহের স্রোত নামছে, হ্যাঁ, হিমবাহের স্রোত নামছে, আবার এই দিক দিয়ে একটা হিমবাহের স্রোত নামছে, আবার এই দিক দিয়ে একটা হিমবাহের স্রোত নামছে, এবং পর্বতের যেটা আমরা দেখতে পাচ্ছি না উল্টো পিঠে, সেই দিকেও মানে এইরকম একটা ঠিক বিপরীত দিকে স্রোত নামছে, মানে হিমবাহ ওটা দিয়ে নিচের দিকে নামছে। এবার কি হয়, যখন ধরো এই হিমবাহটা নামছে, আবার এই হিমবাহটাও নামছে, তাহলে মানে কী হবে, মানে যে পথ দিয়ে নামছে সে পথের তলদেশটা কী হবে, গভীর হয়ে যাবে, তাই না? তখন মানে এদের মধ্যখান যেটা আছে, এই মাঝখানটা কিন্তু উঁচু হয়ে থাকবে। এই মাঝখানটা উঁচু হয়ে থাকবে, তেমনই এই দুটোর মাঝখানটা কী হবে, উঁচু হয়ে থাকবে, এরকম উঁচু হয়ে থাকবে। আর তোমার যে দিক দিয়ে নামছে সেগুলো কিন্তু এগুলো আস্তে আস্তে গভীর হয়ে যাবে। মানে এটা মানে ছবি এঁকে হয়তো তোমাদেরকে বোঝাতে পারছি না, মানে জিনিসটা কী হবে, ইউ আকৃতির হয়ে যাবে এই জায়গাগুলো, মানে যেখানটা নামছে সেই জায়গাটা কিন্তু গর্ত হয়ে যাচ্ছে, মানে এটা এরকম ইউ আকৃতির গর্ত হয়ে যাচ্ছে, মানে ইউ আকৃতির মানে গর্ত হয়ে যাচ্ছে। আর এই জায়গাগুলো তোমার কি হচ্ছে, মানে উঁচু হয়ে যাচ্ছে, এই জায়গাটা উঁচু হয়ে যাচ্ছে। মানে কীরকম হচ্ছে, ধরো হিমবাহটা নামছে, মানে এদিক দিকে একটা নামছে, এদিক থেকে একটা নামছে, যে দুটো দিকে নামছে সে দুটো দিকটা কি হচ্ছে, গর্ত করছে, কিন্তু এদের মাঝখান যেটা আছে সেটা কিন্তু এরকম সরু হয়ে উপরের দিকে রয়ে যাচ্ছে, হ্যাঁ, একটা সিডনার মতো এরমভাবে রয়ে যাচ্ছে। তো সেইগুলোকে আমরা বলবো অ্যারেট বা এরিটি। এগুলো তোমার 3D ছবি হলে তোমরা খুব ভালো বুঝতে পারবে। মানে এগুলো তোমরা এখন তো হাতে ফোন আছে, তোমরা একবার ওই সার্চ করে দেখে নেবে, যে অ্যারেট লিখে ইমেজে টাচ করে একবার দেখে নেবে ছবিগুলো, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। মানে আমি যেটা বলতে চাইছি, মানে যে দিক দিয়ে হিমবাহটা নামছে সেদিকটা গর্ত হয়ে যাচ্ছে, আর দুটো হিমবাহ নামছে যেখানে, মানে এদিকেও গর্ত করছে এদিকেও গর্ত করছে, তাহলে মাঝখানটা কী হবে, মাঝখানটাতে কেউ কিছু মানে কোনো রকম কোনো ভূমির কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে সে কিন্তু যেমন আকৃতি ছিল উঁচু হয়ে রয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো তো? তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যারেট। আচ্ছা, এই অ্যারেটের সঙ্গেই যেটা লিঙ্ক আছে সেটা হচ্ছে আমাদের পিরামিড চূড়া। কেন লিঙ্ক আছে বলে দিচ্ছি আমি। পিরামিড চূড়া যখন তোমার 3-4টে হিমবাহ যখন নিচের দিকে মানে গোটা পর্বতের চারপাশ থেকে নামে চারিদিক দিয়ে, তখন কি হয়, মানে ক্ষয় পেয়ে মানে এই যে চওড়া অংশটা আছে এটা চওড়া থাকে না, কারণ এই ধরো যখন ক্ষয় করছে তাহলে এটা তো নিশ্চয়ই সরু হয়ে যাবে। মানে আগে যেরকম এতটা ডিস্টেন্স নিয়েছিল, যখন হিমবাহটা নামছে এটা দিয়ে, তাহলে ক্ষয়ে কী হবে, এই জায়গাটা আস্তে আস্তে এরকম সরু হয়ে যাবে,
মানে আগে এরকম জায়গায় ছিল, এটা আস্তে আস্তে শুরু হয়ে গেল। ঠিক আছে, তেমন এদিকেও তাই হবে। তাহলে এদিকটাও আস্তে আস্তে কী হবে, এরমভাবে শুরু হয়ে যাবে, এবং যেগুলোতে ক্ষয় হয়নি শুধু সেগুলো খালি এরকম ছুরির ফলার মতো নিচের দিকে এরমভাবে নেমে থাকবে। তো এইরকম যখন 3-4টে তোমার হিমবাহ নামবে, তখন এই ওপরের পৃষ্ঠটা কী হয়, একদম সরু হয়ে যায়। মানে পিরামিড তো তোমরা জানো যে পিরামিড কীরকম হয়, মানে নিচের দিকটা চওড়া হয় আর ওপরের দিকটা এরকম সরু হয়, তাই তো, এটাকে আমরা বলি পিরামিড। তো এরকম দেখো, যদি তুমি কাল্পনিকভাবে এটাকে ভেবে দেখো, এরা কিন্তু অ্যাকচুয়ালি এরকম পিরামিডের মতোই দেখতে লাগছে। কারণ এর মাথাগুলো হিমবাহের ঘর্ষণের ফলে ক্ষয়ে ক্ষয়ে আস্তে আস্তে এরকম সরু হয়ে গেছে। আগে যতটা চওড়া ছিল সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে সরু হয়ে গেছে, মাথাটা সুচালো হয়ে যাচ্ছে আর নিচের দিকটা চওড়া থাকছে। ঠিক আছে, তখন এটাকে আমরা বলবো, এই জায়গাটাকে আমরা বলবো কি না, পিরামিড চূড়া। পিরামিড চূড়া, বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে মানে বিষয়। নিশ্চয়ই বুঝতে পারছো, খুব ইজি জিনিস এগুলো। হ্যাঁ, এমন কিছু ভয় পাওয়ার কিছু নেই, একটুখানি বুঝে নিলেই সহজ সরল ভাবায় আমি যেভাবে তোমাদের বোঝাচ্ছি, তাহলে তোমরা আশা করি ভালোভাবেই বুঝতে পারছো। না, আমি স্কুলে যেভাবে বোঝাই, আমি তোমাদেরকে সেভাবেই এগুলো বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এরপরে চলে এসো হিমদ্রোণী। এরপরের যে পয়েন্ট, সেটা হচ্ছে হিমদ্রোণী, বা এটাকে আমরা কিন্তু মানে ইউ আকৃতি উপত্যকাও বলতে পারো, হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা। ঠিক আছে, ইউ আকৃতি। এবার তোমরা নিশ্চয়ই নদীতে পড়েছো যে নদীর যখন আমরা ক্ষয়কার্য পড়েছিলাম, সেখানে আমরা কী কী পেয়েছিলাম, একটা ভি আকৃতি পেয়েছিলাম অথবা আই আকৃতির পেয়েছিলাম, তাই তো। কিন্তু হিমবাহের ক্ষেত্রে দেখো ইউ আকৃতির পাচ্ছি। কেন পাচ্ছি এটা বলি তোমাদেরকে। নদী শুধুমাত্র কি করে না, নিম্নক্ষয় করে, তাই তো। নিম্নক্ষয় করার জন্য নিচের দিকটা বেশি পরিমাণে ক্ষয় করে, মানে যত নিচের দিকে ক্ষয় করবে বা এরকম আয় আকৃতির উপত্যকা তৈরি করবে, বুঝতে পারলে? মানে আয় আকৃতি অথবা এরকম ভি আকৃতির উপত্যকা তৈরি করে। কেন তৈরি করে? কারণ নদী শুধুমাত্র মানে পাহাড়ি মানে তোমার উচ্চ গতিতে শুধুমাত্র নিম্নক্ষয় করে, মানে পার্শ্বক্ষয় করতে পারে না। এবার যদি সেটা আর্দ্র অঞ্চলে হয়, আর্দ্র অঞ্চলে কি হয়, তখন যদি কোনো তোমার বৃষ্টিপাত এসবের ফলে পাড়গুলো ক্ষয়ে ক্ষয়ে এরকম চওড়া হয়ে যায়, তখন আই থেকে এটা ভি আকৃতির হয়ে যায়। কিন্তু যেখানে তোমার শুষ্ক অঞ্চল, যেখানে বৃষ্টিপাত হয় না, সেখানে শুধুমাত্র এরকম আই আকৃতির উপত্যকা তৈরি হয়। এবার হিমবাহের ক্ষেত্রে কি হয়, তরল যেহেতু মানে নদীতে যেহেতু তরল মানে জলের কাজ, সেই জন্য সে শুধুমাত্র নিম্নক্ষয় করতে পারছে। কিন্তু যখন বরফের কাজ হয়, তখন বরফ যেহেতু সলিড জিনিস, সে তখন কি করবে, সে মানে শুধুমাত্র এরকম নিচের দিকটা ক্ষয় করবে না, সে নিম্নক্ষয় প্লাস পার্শ্বক্ষয়ও করে। ঠিক আছে, পার্শ্বক্ষয়ও করে। তখন কি হবে, যখন হিমবাহটা প্রবাহিত হবে, তখন এই জায়গাটা ভি না হয়ে পার্শ্বক্ষয় যেহেতু করছে, তাহলে দেখো পাশগুলোও যেভাবে ক্ষয় হবে, নিচেরটাও সেরকম ক্ষয় হবে, দিয়ে এরকম একটা আমাদের উপত্যকা তৈরি করবে। তাহলে কেন করছে না, কারণ হিমবাহ যেহেতু একটা সলিড জিনিস, তাই সে মানে কঠিন জিনিস, তাই সে কঠিন পদার্থ পার্শ্বক্ষয়ও করছে, তার সঙ্গে নিম্নক্ষয়ও করছে। তা দুটো কাজ যখন হচ্ছে, তাহলে নিচের দিকেও গর্ত হচ্ছে, তেমনি পাশের দিকেও গর্ত হচ্ছে, চওড়া হচ্ছে। এবার এটা দেখতে দেখো ইংরাজি আমাদের ইউ অক্ষরের মতো, তাই না, ইউ অক্ষরের মতো। সেই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী। বুঝতে পেরেছো তো? বেশ, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝলাম। এর পরের পয়েন্ট যেটা আছে আমাদের, সেটা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। এটাও খুব ইন্টারেস্টিং। এটাও আমি একবার বুঝিয়েছিলাম বোধহয়, ওই যখন তোমার জলপ্রপাত পড়িয়েছিলাম, যে হিমবাহ উপত্যকায় কীভাবে তোমার ঝুলন্ত উপত্যকা থেকে কীভাবে জলপ্রপাত তৈরি হচ্ছে। আর হিমবাহের কাজের বা ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপেও আমি বলেছিলাম, আরেকবার ওটা বলে দেবো। তো চলো, তো আমাদের পরের যেটা বিষয় সেটা হচ্ছে কি না, ঝুলন্ত উপত্যকা। নাম শুনেই বুঝতে পারছো যে উপত্যকাটা ঝুলছে মনে হবে, ঝুলন্ত উপত্যকা। আচ্ছা, এটা প্রথমে আমি একটা ছবি আঁকছি রাফলি, এটা একটু দেখে নাও।
এরমভাবে আছে মনে করো। আচ্ছা, এই দিকটাও তেমনভাবে করি, তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, বেশ কি হয় দেখো, মানে আমি এইটা যেটা এঁকেছি এদিকটা হচ্ছে আমাদের প্রধান হিমবাহ যে ভূমিরূপটা তৈরি করেছে, হ্যাঁ, প্রধান হিমবাহের ফলে, মানে এটা হচ্ছে আমাদের প্রধান হিমবাহ, মানে প্রধান যে হিমবাহ সে যখন এই রাস্তা দিয়ে গেছে সে এই উপত্যকাটা তৈরি করেছে। মানে এটা নদীতে যেমন এটা প্রধান নদী, তার সঙ্গে হয়তো উপনদী এসে মেশে, সেই রকম এখানেও উপহিমবাহ। সেটা কীরকম, তোমাদের একটা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে। মনে করো একটা বালির গাদা আছে, ঠিক আছে, একটা বালির গাদা আছে। এবার তুমি কি করলে, দড়ি দিয়ে তুমি 4টে ইঁটকে পরপর সাজিয়েছো, 4টে ইঁটকে পরপর সাজিয়েছো ওপরে ওপরে রেখে, এবং সেটার সঙ্গে দড়ি লাগিয়ে সে বালির গাদার ওপরে তুমি টানছো, ঠিক আছে, টেনে 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 একটা রাস্তা তৈরি করলে, একটা উপত্যকা তৈরি করলে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি প্রধান উপত্যকা তৈরি হলো। এবার তুমি একসঙ্গে 4টেকে টেনেছিলে, নিশ্চয়ই তার গভীরতা অনেক বেশি হবে। এবার তুমি কি করলে, আরও এরকম দুটো জায়গায়, মানে দুদিক থেকে এটা তুমি প্রধান হিমবাহ যেটা রাস্তাটা আঁকলে এদিক থেকে ইঁটগুলোকে এদিকে টানলে। এবার সাইডের দিক থেকে শুধুমাত্র একটা ইঁটকে, হ্যাঁ, একটা ইঁটকে দড়ি দিয়ে বেঁধে তুমি এদিক থেকে এদিকে টানছো, টেনে এনে এই প্রধান যে রাস্তাটা করেছিলে তার সাথে এসে টাচ করালে। এদিক থেকেও আবার একটা ওই সিঙ্গেল ইঁটকে বেঁধে নিয়ে এসে তুমি প্রধান হিমবাহ যে রাস্তাটা করেছিলে 4টে ইঁট দিয়ে সেই জায়গাটা তুমি টাচ করালে, বুঝতে পারলে? তখন তুমি বুঝতে পারবে যে যেটা তুমি 4টে ইঁট দিয়ে তুমি যে মানে ওয়েট যেটা যে ভারী সেটা আরও বেশি গভীর করে বালিটাকে সরাবে, মানে যেহেতু তার ওজনটা বেশি, তাই না, তাহলে সে নিচের দিকে বেশি খুঁড়ে বালিটাকে সরাবে। তুলনামূলকভাবে যেটা তুমি একটা ইঁট দিয়ে তুমি টানছো সেটা কিন্তু অত বেশি গভীরতায় পৌঁছাতে পারবে না। তখন কি মনে হবে যে প্রধান যে হিমবাহটা যেটা গেছে সেটা অনেক বেশি পরিমাণে বরফ ছিল, কিন্তু যেগুলো এসছে, মানে এরকম জায়গা থেকে যেগুলো এসছে এইগুলোতে কিন্তু তুলনামূলকভাবে হিমবাহের বরফের পরিমাণটা ছিল কম, সেই জন্য কী করেছে, কম মানে গভীরতা পর্যন্ত নিচে নামতে পেরেছে। এটাও তেমন, কিন্তু যেটা প্রধান হিমবাহ সে কিন্তু অনেকটা নিচে গভীরভাবে উপত্যকাটা তৈরি করেছে। আর এই হিমবাহগুলো যখন এসে মিশেছে তখন এদের হাইটটা থাকবে ওপরে, আর যেটা প্রধান হিমবাহ সে থাকবে নিচের দিকে। তখন কি হবে, ওপর থেকে মনে হবে যেন এই উপত্যকাটা, এই যে উপত্যকাটা এরা প্রধান হিমবাহ উপত্যকার ওপরে মনে হবে যেন ঝুলে আছে, ঠিক আছে, মনে হবে যেন ঝুলে আছে। মানে ধরো তুমি মনে করো এরকম একটা বইটাকে নিয়েছো এবং বইয়ের ওপর তুমি একটা মনে করো জ্যামিতি বক্সকে রেখে দিয়েছো, ঠিক যেরকম মনে হবে যে বইটার ওপরে জ্যামিতি বক্সটা মানে ঝুলছে, ঠিক সেরকমই এরকম একটা কাল্পনিকভাবে তোমার দেখে মনে হবে যে এখানে হিমবাহটা মানে উপত্যকাটা ঝুলন্ত অবস্থায় রয়েছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়, নিশ্চয়ই বুঝতে পেরেছো। যেভাবে বললাম তোমরা ওটা কল্পনা করবে যে বালির ওপরে যেভাবে ইটের যে পরীক্ষাটা বললাম সেটা, মানে তোমরা যদি কল্পনা করে নিতে পারো বা নিজের হাতে করতে পারো তাহলে তো আরও ভালোভাবে বুঝতে পারো বিষয়টা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ঝুলন্ত উপত্যকা। এবার এখানে যদি পরবর্তীকালে কোনো নদী প্রবাহিত বা গ্রীষ্মকালে হয়তো বরফ গলে গিয়ে মানে জলধারা এসে পড়ছে, তখন এইখান থেকে এটা যেহেতু উঁচু জায়গায় আছে, এটা নিচু, তাহলে এইখান থেকে জলপ্রপাত মানে ঝর্ণা নিচে এসে, মানে উপর থেকে ঠিক ঝর্ণাটা নিচে এসে প্রধান হিমবাহ উপত্যকা এসে পড়বে, ঠিক আছে। এইভাবে ঝুলন্ত উপত্যকা থেকে মানে আমাদের জলপ্রপাত তৈরি হয়। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রসে মোতানে। ঝুলন্ত উপত্যকা আমি যেগুলো করাচ্ছি সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে রসে মোতানাটাও একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা প্রায়শই পরীক্ষায় দেয়। রসে মোতানে, এসব নামগুলো হচ্ছে আমাদের বিদেশি নাম, ফ্রান্স বা এসব সাইডে নামগুলোর জন্য আমাদের একটু মানে নামগুলো মনে রাখতে একটু কঠিন লাগবে।
তবে 2-4 বার এগুলো কালচার করলে তোমাদের সবই মনে পড়ে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, রসে মোতানে এটা কীরকম হয় দেখো, মানে আচ্ছা এবারটা আমি আমাদের ভূপৃষ্ঠের ছবি আঁকলাম। এবার যদি কোনো মানে কঠিন শিলা, মনে করো একটা কঠিন শিলা হয়তো এখানে রয়েছে, হ্যাঁ একটা কঠিন শিলা রয়েছে। এবার যদি এর ওপর দিয়ে হিমবাহ প্রবাহিত হয়, মানে প্রবাহের দিক, আচ্ছা বলে রাখি, মানে যে দিক থেকে প্রবাহিত হচ্ছে তার যেদিকে প্রবাহিত হচ্ছে সেই ঢালটাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল, আর এই বিপরীত দিকটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অনুবাদ ঢাল। এটাকে বলছি আমরা অনুবাদ ঢাল। আচ্ছা এবার কি হয়, যখন হিমবাহটা এইখান দিয়ে প্রবাহিত হয়, এই অনুবাদ ঢালের মধ্যে যে সমস্ত শিলাখণ্ডগুলো আছে সেগুলোকে কি করে প্লাকিং করে, মানে উৎপাটন করে, যেটা তোমাকে আগে পড়িয়েছিলাম উৎপাটন করে এই জায়গাকার যে শিলাখণ্ডগুলো আছে এগুলোকে উৎপাটন করে নিয়ে চলে আসে, এদিকে নিয়ে চলে আসে। যখন এখানে উৎপাটন করবে তখন কি হবে, এই জায়গাগুলো মানে এবড়ো খেবড়ো হয়ে যাবে, মানে এরকম এবড়ো খেবড়ো হয়ে যাবে, ঠিক আছে। আর যেখানটা দিয়ে প্রবাহিত হচ্ছে মানে প্রতিবাদ ঢালে, এইখানটায় অবঘর্ষের ফলে, মানে অবঘর্ষ মানে কি বলেছিলাম, এই অনুবাদ ঢাল থেকে যে শিলাখণ্ডগুলোকে নিয়ে আনলো, সেই শিলাখণ্ড দিয়ে এই ভূমিরূপ যেটা আছে, ভূমিরূপের উপরিপৃষ্ঠ আর মানে হিমবাহের তলদেশ, তার মধ্যে একটা ঘর্ষণ হয়, মানে ঘষে 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 একদম প্লেন স্মুথ হয়ে যায়, মানে পালিশ মতো হয়ে যায় এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা। তো এই রকমের যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে এটাকে আমরা বলবো রসে মোতানে। এবং এইগুলো দেখতে মানে এই সাইডটা বিশেষ করে আমাদের প্রতিবাদ দিকটা, এখানটা মনে হয় যে কতগুলো ভেড়া মনে হচ্ছে না শুয়ে আছে, মানে ভেড়ার যে পিঠের দিকটা, মানে পিছন দিকটা কতগুলো ভেড়া যেন পাশাপাশি থাকলে যদি মানে শুয়ে থাকে বা বসে থাকে, তুমি দূর থেকে দেখো যেরকম দেখতে লাগবে, এইরকম ভূমিরূপগুলোকে মনে হয় যেন কতগুলো ভেড়া শুয়ে আছে, ঠিক আছে। তো এই মানে ভেড়া শুয়ে থাকার জন্য এগুলোকে আমরা বলি কি শিপ রক, এই দিকটাকে আমরা শিপ রক বলতে পারি। শিপ মানে ভেড়া, জানো, শিপ রক, তাহলে যেটাই শিপ রক সেটাই হচ্ছে আমাদের রসে মোতানে। তাহলে বিষয়টা তোমরা আশা করি ক্লিয়ার করেছো। মানে অনুবাদ ঢাল থেকে মানে এটাকে কি করে উৎপাটন করে, শিলাখণ্ডগুলোকে উৎপাটন করে নিয়ে আসে এবং যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকটার সঙ্গে অবঘর্ষ প্রক্রিয়ায় যেটাকে মসৃণ করে দেয়, দিয়ে মানে একদিকটা এবড়ো খেবড়ো আর এই দিকটা হচ্ছে মসৃণ, এইরকম যে মানে বিষম যে ভূমিরূপ তৈরি হচ্ছে এটা কি আমরা বলবো রসে মোতানে, ঠিক আছে। বেশ, আচ্ছা এরপরে যেটা লাস্ট তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে ক্র্যাগ অ্যান্ড টেল, বা যেটা তোমরা যদি বাংলায় বলো সেটা টিলা ও পুচ্ছ। এটা খুবই ইন্টারেস্টিং। কি বললাম, ক্র্যাগ ও টেল মানে এটা ইংলিশ ওয়ার্ড। টেল মানে জানো যে লেজ, তাই তো, টেল মানে হচ্ছে লেজ। হিমবাহের প্রবাহ পথে এরকম একটা ভূমিরূপ আছে মনে করো। এবার এই হিমবাহের প্রবাহ পথ, এটা মনে করো হিমবাহের একটা প্রবাহ পথ, ঠিক আছে, এর উপর দিয়ে হিমবাহ যাচ্ছে। এবার মাঝখানে দেখা গেল কি যে একটা কঠিন শিলা এরকমভাবে দাঁড়িয়ে আছে, কঠিন শিলা দাঁড়িয়ে আছে, আর কি না এর পিছনেই রয়েছে কোমল শিলা। আমি এটা অন্যরকম কালিতে আঁকছি, আচ্ছা আমি রেড কালি ইউজ করছি। এইখানটায় রয়েছে তোমার মনে করো কোমল শিলা, এই জায়গাটা, আর এইটা হচ্ছে কি না কঠিন শিলা। এটা কঠিন ক লিখলাম, আর এটা কোমল মানে কয়কা লিখলাম, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। এবার কি হয় মনে করো হিমবাহটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এটা একটা বড় হিমবাহ মনে করো, একটা হিমবাহ এদিকে যাচ্ছে, যেতে যেতে কী হবে যখন কঠিন শিলার উপর দিয়ে যাবে, এবার কঠিন শিলাকে তো সহজে ক্ষয় করা যায় না, তোমরা জানো, যেহেতু সেটা কঠিন তাইকে সহজে হিমবাহ ক্ষয় করতে পারবে না। এবার যেতে যেতে এই কঠিন শিলাটা এই কোমল শিলাটাকে রক্ষা করবে,
মানে যেহেতু এর ওপর দিয়ে যাবে, তাহলে এই অংশটা যখন ক্ষয় করতে পারছে না, তখন এইটা অ্যাকচুয়ালি মানে একে ওভারটেক করে, মানে যখন এখানে যাবে, এখানে গিয়ে যখন পড়বে, তখন দেখা যাবে কি যে এই আমি হিমবাহের পথটা আমি ডট লাইন দিয়ে দেখালাম, মানে মনে করো এরকম একে পার করে মানে ঠিক অ্যাকচুয়ালি লাফ মেরে যাওয়া যাকে বলা আর কি, ডিঙিয়ে এরকম জায়গায় এসে আবার হিমবাহ চলতে শুরু করলো। তাহলে যখন এই কঠিন শিলাটাকে ক্ষয় করতে পারলো না, এবার একে অ্যাভয়েড করে যখন চলে যাচ্ছে, তখন এই কোমল শিলাটাও কঠিন শিলার জন্য রক্ষা পেয়ে যায়। কঠিন শিলাটাও কোমল শিলাটা মানে এই কোমল শিলাটা কঠিন শিলার জন্য রক্ষা পেয়ে যায়। এবং যখন এটা চলে যায়, তখন এটা দূর থেকে দেখে মনে হয় যে এটা একটা বডি আর এটা একটা টেল মানে লেজ। এটাকে তখন যেটা ক লিখেছি, এটাকে তখন আমরা বলবো ক্র্যাগ। এইটাকে বলবো ক্র্যাগ, যেটা কঠিন শিলা এটাকে আমরা ক্র্যাগ বলবো, আর যেটা কোমল শিলা এইটাকে আমরা বলবো টেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ক্র্যাগ ও টেল, যেটা আমরা বাংলায় বলবো টিলা ও পুচ্ছ। ঠিক আছে, পুচ্ছ মানে জানো যে পিছন মানে লেজ পাখনা, এটাকে আমরা বাংলায় টিলা বলবো। টিলা মানে ছোটোখাটো একটা মানে পাহাড়ের থেকেও কম হাইট, উঁচু অংশটাকে আমরা টিলা বলি। আর এটাকে আমরা বলবো পুচ্ছ। পুচ্ছ মানে লেজ বাংলায়। তাহলে ক্র্যাগ মানে টিলা আর টেল মানে হচ্ছে লেজ। তাহলে এইভাবে আমাদের তৈরি হচ্ছে ক্র্যাগ ও টেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়, মানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে ভূমিরূপগুলো আজকে মানে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে সবই প্রায় বলে দিলাম। এবার এগুলো ভালো করে একটু বুঝে নাও। এবং সবসময় বলি কি যে বুঝতে গেলে তোমাকে কিন্তু ছবিগুলোকে ফলো করতে হবে। আর ভূগোল যখন তোমরা লিখবে, 2 নম্বর হোক বা 1 নম্বর হোক কিংবা 3 নম্বর হোক, আর বড় প্রশ্ন তো বটেই, তোমরা সঙ্গে সঙ্গে সাইডে মানে লেখাটা ধরো এরকম জায়গায়, এটা মনে করো খাতার পাতা। এবার তুমি এইখানটারভাবে লিখবে, লিখতে লিখতে এরকম একটা মোটামুটি একটা কাল্পনিকভাবে একটা গ্যাপ দিয়ে দেবে, এরকমভাবে লিখলে তোমাদের এভাবে লিখলে, হ্যাঁ, এ মনে করো তুমি হয়তো ক্র্যাগ ও টেল নিয়ে লিখছো এরকমভাবে, তাহলে এই জায়গাটা তুমি গ্যাপ ফাঁকা রেখে দিলে, এবং এইখানটাতে তুমি কি করবে, ছবিটা ড্র করে দেবে। এখানে সুন্দর করে পয়েন্ট করবে যে ক্র্যাগ অ্যান্ড টেল, ক্র্যাগ ও টেল এরমভাবে পয়েন্ট করলে, আন্ডারলাইন করে দিলে, এইখান থেকে লেখা স্টার্ট করলে। এবার এইখানটা তোমরা এরমভাবে একটা ক্র্যাগ ও টেলের একটা ছবি এঁকে দিলে এরমভাবে। দেখো ভূগোলে যেমন তোমাকে সে নিখুঁত যেন সে 3D ছবি আঁকতে হবে এমনটা নয়, মোটামুটি তুমি যে জিনিসটা বুঝেছো সেটা যেন পরীক্ষক বুঝতে পারেন, তোমার ছবি আঁকাটা মোটামুটি রাফ একটা ছবি দেখলেই হবে যে হ্যাঁ ছাত্রটা ব্যাপারটা জানে, বিষয়টা সম্বন্ধে তার জ্ঞান আছে, মানে সে বুঝে পড়ে এসছে, এই ছবিটা দেখলেই সে বুঝতে পারবে। এবং প্রত্যেকটা পয়েন্ট তোমরা যখন লিখবে ঠিক এরমভাবেই প্রতিটা লেখাগুলোকে লিখবে, তাহলে ভূগোলে তোমাদের মোটামুটি নাম্বার তুলতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো যেভাবে বললাম এভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখে আসবে। আর এখন থেকেই যারা নতুন 10 তারা তো এখন থেকেই প্র্যাকটিস করবে, লুজ শিট কিনবে, মুখস্থ করবে, আর এগুলো লেখা প্র্যাকটিস মানে লিখবে, আর তার সঙ্গে ছবি আঁকাগুলো। ঠিক আছে, তো আজকে তাহলে আমাদের এই ক্লাস এখানেই শেষ করলাম, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তো ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো, পরে ভিডিওটা খুব শীঘ্রই দেবো। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। ঠিক আছে, তো কেমন লাগলো জানিও অবশ্যই। আর তোমার লাইক কমেন্ট করলে আমারও একটু মানে ইচ্ছা যাবে যে হ্যাঁ তোমরা দেখছো বা রেসপন্স করছো। তো আমি যেভাবে স্কুলে পড়াই আমি সেভাবেই তোমাদেরকেও পড়াচ্ছি, যাতে করে তোমরা সেই জিনিসটা পাও এখানে। হ্যাঁ, তো ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।